অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা তোমাদের বাংলা অর্থাৎ আনন্দ তোমাদের বাংলা বইয়ের নাম আসলে অষ্টম শ্রেণী এক একটা থাকে। তো তোমাদের যে বইয়ের নামটা সেটা হলো সাহিত্যকণিকা। তো এই সাহিত্যকণিকার আমরা হচ্ছে যে দ্বিতীয় গল্পটা, ইতিপূর্বে আমরা অতিথির স্মৃতি গল্পটা করেছি প্রথম অধ্যায়টা। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা করব, যেটা গল্পটার নাম ছিল ভাব ও কাজ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো নজরুল ইসলামের লেখাগুলো সবসময় একটু কঠিনই হয় আসলে। তো তারপরে আমরা চেষ্টা করব জিনিসটাকে সহজ করে পড়ে দেওয়ার। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আসলে একটু সাধু ভাষায় লেখা হয়েছে। আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত। তো এখানে মূল জিনিসটা যেটা, সেটা হলো ভাবের বিষয়টা হলো পরিকল্পনার কথা বলা হয়েছে, আর কাজ তো কাজই, তাই না? তাহলে আমরা গল্পের ভিতরে ঢুকলে অনেক কিছু জানতে পারবো। তো এই ভাব আর কাজের মধ্যে কবি যেটা বলেছেন, লেখক, সেটা হলো একটা গভীর একটা সম্পর্ক রয়েছে। হ্যাঁ, কিন্তু আবার দুইটার মধ্যে ফারাক, ব্যবধান কিন্তু অনেক বেশি, যে আসমান আর জমিন তফাত। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে ভাবটাও কিন্তু প্রয়োজন রয়েছে কাজের জন্য। এই যে ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। তাহলে একটা বিশাল কথা, দেখো, ফুল নেই, পুষ্প মানে কি ফুল, হ্যাঁ, ফুল নেই অথচ সেন্ট আছে। তার মানে শুধু কল্পনাই করা, আসলে ফল নেই, এরকম একটা অবাস্তব আর কি উচ্ছ্বাস মাত্র। এটা হলো ভাব। আচ্ছা, তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, হ্যাঁ, তার মানে কাজ বলতে যে এমন তুমি বুঝবা যে ফুল নাই, হ্যাঁ, কিন্তু সেন্ট আছে, মানে দুইটা দুই রকম। এটা হলো পুষ্পবিহীন সেন্ট, হ্যাঁ, আর এটা হলো ফুল আছে কিন্তু সেন্ট নেই। ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি, মানে খারাপ বলছি যে ভাবটা, তা না, তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো, মানুষকে কবজায় আনিবার জন্য, মানে কন্ট্রোলের মধ্যে আনার জন্য। হ্যাঁ, তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। মানে মানুষ যদি ঝিমিয়ে থাকে, হ্যাঁ, কিছু না বোঝে, তাদেরকে তো জাগিয়ে তুলতে হবে। তো সেই জাগিয়ে তোলার বিষয়টাই হলো ভাব। হ্যাঁ, তার মানে কি, ভাবেরও একটা প্রয়োজন রয়েছে। আচ্ছা, কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে, মানে আমাদের বাঙালির একটা হুজুকে জাতি, আমরা কল্পনা করতেই বেশি ভালোবাসি, কাজ না করে, সেটাই বলেছে ঘটনাটা। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, মানে কাজ নাই, শুধু কল্পনাই করছি, ভাবই করছি, হ্যাঁ, এও একটা মস্ত বদখেয়াল, মানে খারাপ দিক। এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তার মানে ভাবকে আমার কাজের চাকর, মানে দাস মানে কি চাকর, চাকর রূপে পরিণত করতে হবে। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই গরমা গরম কার্য সিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। তার মানে বিষয়টা এমন যে মানুষকে আমরা জাগিয়ে তুললাম, হ্যাঁ, কোনো একটা আশা দিয়ে, হ্যাঁ, তারপর মানুষ জেগে উঠলো, কিন্তু দেখা গেল যে তারা জেগে উঠে সেই কাজটা কি কোনো একটা কারণে হয়তো করতে পারছে না। তার মানে আমাদের ভাবটা ভালো ছিল না, অবাস্তব ছিল, এরকম কিছু। অবশ্য এখানে কার্য সিদ্ধি মানে কার্য সিদ্ধি নয়, যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে বাঁচাইবেন, মানে নেতা টাইপের যিনি জাগায় তুলবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। কেননা সেই ব্যক্তি যিনি মানুষকে জাগিয়ে তুলবেন ভাবের মাধ্যমে, তার যদি অসৎ উদ্দেশ্য থাকে, নিজের স্বার্থ সিদ্ধির জন্য করেন, তাহলে সেটা কোনো লাভজনক ফল আসবে না দেশ বা জাতির জন্য। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, এরকম লোক হতে হবে যে মানুষকে জাগিয়ে তুলছেন সেটা মানুষেরই কল্যাণের জন্য, নিজের একার কোনো স্বার্থের জন্য নয়, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, তাহাকে একটা খুব মহত্বের উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে। তার মানে তার দৃষ্টিভঙ্গিটা থাকবে মানুষের কল্যাণের জন্য, যেন মানুষকে, আসলে তো উনি বিদ্রোহী কবি ছিলেন কাজী নজরুল ইসলাম, সব তার লেখার মধ্যে বিদ্রোহের ভাবটাই বেশি ফুটে ওঠে। নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ এবং প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। তারা যে জেগে উঠছিল, হ্যাঁ, অথচ ফলটা পেল না, হ্যাঁ, বা তারা যদি বুঝতে পারে যে তাদেরকে দিয়ে কেউ কাজে লাগিয়ে, হ্যাঁ, তাদের উদ্দেশ্য হাসিল করেছে, সেক্ষেত্রে তারা কিন্তু এমন নিষ্প্রাণ হয়ে যাবে যে তারা পরবর্তীতে আর কাজ করার উৎসাহই থাকবে না। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া এটা পাপ,
অনেকে কিন্তু আমরা বলি যে মানুষের মনে আঘাত দেওয়াটা পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হবে। মানে আগেই প্ল্যানিং করতে হবে যে আমি যে মানুষদেরকে জাগাচ্ছি তাহলে কি উদ্দেশ্যে জাগাচ্ছি, সেটা মানুষের কল্যাণের জন্য হতে হবে। আর মানুষরা জেগেই যেন সেই কাজটা করতে পারে, মানে সেই উদ্যমটা যেন থেমে যাওয়ার আগেই যখনই জাগ্রত হয়ে জেগে উঠলো ওই গরম রক্ত অবস্থায় যেন তারা কাজটা করতে পারে, থেমে গেলেই কিন্তু মুশকিল। নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, মানে কোনো ফল আসছে না, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। কারণ একবার তারা দেখছে যে জেগে উঠে লাভ নাই, কোনো তারা মিথ্যাভাবে আমাদেরকে জাগাইছে, কোনো কাজ করাই দিতে পারেনি বা উপকার হয়নি, তখন নেক্সট টাইম কিন্তু তারা আর জাগবে না। সেই কথাটা দেখো সুন্দরভাবে বলা হয়েছে, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, একটা কথা আছে যে জেগে জেগে ঘুমানো, তার মানে কি সব বুঝতে পারছে কিন্তু ইচ্ছে করে উঠছে না, এই অবস্থায় কিন্তু জাগানো যায় না কাউকে। এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। কুম্ভকর্ণ আমরা শব্দার্থে গিয়ে দেখব, যেটা হিন্দু শাস্ত্রে আছে, 6 মাস টানা ঘুমাতেন রাবণের ছোট ভাই। তো সে ঘুম, তাহলে এই কুম্ভকর্ণের যে ঘুম, সেই ঘুমের কথা বলা হচ্ছে। সেই ঘুম ঢোল বাঁশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। আচ্ছা, এই কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুকে মাতিয়া হুড়হুড় করিয়া হাজার হাজার স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? তাহলে একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করতে গিয়ে স্পিরিটকে কি বিশ্রীভাবেই না মুখ ভ্যাংচানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া শুনিয়া শুধু একটা নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লকার ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে? হঠকারিতা করিয়া একবার যে ভোগটা ভোগিল বা ভ্রম করিল, ভ্রম মানে ভুল, তাহারই অনুশোচনা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপারওয়া ভাব দেখাক না কেন, এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনেই করিতেছি নাকি? রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচনা সাপেক্ষ আমাদের এই আশা ভরসা স্থল যুবকগণ, যুবকরাই সবকিছুর আসলে উৎস আন্দোলন বা প্রতিবাদের, এত দুর্বল হইল কি রূপে বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদের দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তুর মতো সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলে এমন সুবর্ণ সুযোগ মাছ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাচ্ছেন না, বা অন্য কোনো রূপ ত্যাগ স্বীকার করিতেও রাজি নন। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। মানে দুর্নীতির বিষয়গুলো ফুটে উঠেছে, অন্যায় অত্যাচার। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখন ভালো বলিতে গেলেও এই মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টা বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো, ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। মানে যে নীতিবান তাকেই দেখো অন্যভাবে প্রমাণ করে দেওয়া হচ্ছে। সহজ জনসাধারণের সরল মন এইসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষাইয়া ওঠে। 10 চক্রে ভগবান ভূত কথাটা মস্ত সত্যি কথা। তার মানে ভগবান যদি 10 জন চক্রান্ত করে, ভগবানও সেখানে ভূত হয়ে যায়, মানে কাবু হয়ে যায়। এটা একটা প্রবাদ আছে। তাহা হইলে এখন উপায় কি? তাহলে এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত যে মানুষরা আছে তাদের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহব্বল হইয়া কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব ভাবের সুরাপান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না, মানে অতিরিক্ত না।
তা হইলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। ভাবের দাস হইও না, মানে ভাবের কাছে তুমি চাকর হইও না, বরং ভাবকে তোমার চাকর বা দাস করে নাও। হ্যাঁ, কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পিছনে পিছনে মানে হুজুকে চলো না, আগে দেখো যে এটার ভবিষ্যৎ কি, তারপরে নামো। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হবে ইহার ফল কি। শুধু উদ্ম সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষিয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন, মানে দেওয়াল ঠিকই দাঁড়ায় থাকে, কিন্তু তোমার গা দেখা হলো মানে দেয়ালে ঘষলা, কিন্তু তোমারই ক্ষতি হলো। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙ্গিতে হইলে একেবারে তাহার ভিত্তি মূলে শাবল মারিতে হইবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার অগ্রে বিবেচনা করিয়া কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ, মহাপাপ। তো এটা বড় গল্প থেকে সংক্ষেপিত করা হয়েছিল। তো আমরা এখন শব্দার্থগুলো দেখব। আসমান মানে আকাশ, জমিন মানে মাটি বা ভূপৃষ্ঠ, কবজায় মানে আয়ত্তে বা কন্ট্রোলে, যেটা অধিকারে, মশগুল মানে মগ্ন বা বিভোর হয়ে থাকা, হ্যাঁ। তারপরে বদখেয়াল মানে খারাপ চিন্তা বা খারাপ আচরণ, দাঁত মানে হলো প্রতিশোধ বা প্রতিহিংসা, কর্পূর মানে বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে অটোমেটিক উড়ে যায় জিনিসটা। ঋষি মানে হলো শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি বা যোগী। বানভাসী হলো বন্যায় ভাসানো, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে। বন্দোবস্ত মানে ব্যবস্থা করা বা আয়োজন। অনর্থক মানে ব্যর্থ, নিষ্ফল বা অকারণ। আর কুম্ভকর্ণ, এই যে রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম। তো তিনি এক নাগারে হচ্ছে যে 6 মাস ঘুমাতেন, এরকম একটা বিষয় ছিল। এখানে যে খুব ঘুমায় তাকে এই ব্যাপারটার সাথে তুলনা করা হয়েছে। হুজুগ সাময়িক আন্দোলন, জনরব বা গুজব। তারপরে সংকল্প মানে প্রতিজ্ঞা বা শপথ। স্পিরিট, ইংরেজি স্পিরিট শব্দের অর্থ উদ্দীপনা, উৎসাহ বা শক্তি। এই প্রবন্ধে আত্মার শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে। তো আরো কয়েকটা আছে শব্দার্থ। কল্লকার মানে পূর্ব বা পরবর্তী দিন, এখানে পূর্বের দিন অর্থে ব্যবহার করা হয়েছে। লা পরোয়া মানে গ্রাহ্য না করা, হ্যাঁ। দস্তার মতো মানে রীতিমতো বা যথেষ্ট বা নিতান্ত। সুবর্ণ মানে সোনা বা স্বর্ণ। আর পুয়াল মানে হচ্ছে খড়, ওই যে গরুরা যেটা খায় ধানের খড়গুলো। 10 চক্রে ভগবান ভূত, 10 জনের চক্রান্তে, মানে সাধু বলতে ভগবান, হ্যাঁ। সাধু ও অসাধু হয়ে যেতে পারে, বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভব সম্ভব হয়। আচ্ছা, কণ্ডাকাণ্ড মানে ন্যায় অন্যায়, ভালো মন্দ। উম্র সার মানে বন্ধন মুক্ত সার, যে সারকে মানে দড়ি দিয়ে বাঁধা হয়নি, এমনি ছুটে যায়। প্ররোচনা মানে উস্কানি বা উত্তেজনা বা সৃষ্টি। তো গল্পটা পাঠের উদ্দেশ্য, এগুলো অনেক সময় সৃজনশীল ক নম্বরে আসে। রচনাটি পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য কি অনুপ্রাণিত হবে, মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে। শুধু ভাবের উচ্ছ্বাসে মানে উদ্বেল হওয়া নয়, ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি এবং বাস্তব উদ্যোগের প্রয়োজন সম্পর্কে সচেতন হবে। মানে শুধু ভাব নিয়ে যে পাগল হয়ে যাবে তা না, হ্যাঁ। তারা একটা কর্মশক্তি বা ভবিষ্যৎ পরিকল্পনাও তারা নেওয়া শিখবে, এরকম। পাঠ পরিচিতি। তো অল্প একটু ছোট্ট এটা। ভাব এবং কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের একটা জরুরি গুরুত্বপূর্ণ একটা অপরিসীম গুরুত্ব রয়েছে, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা এবং কাজের স্পৃহা, যেটা আগ্রহ, হ্যাঁ, ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তো মূল থিমটাই হলো যে ভাবটাও দরকার আছে, কিন্তু ভাবটা এমন হতে হবে যে মানুষকে আমি জাগিয়ে তুললাম, সেটা মানুষের কল্যাণের জন্যই হতে হবে, এবং তারা যেন জেগে উঠেই ওই স্পিডেই তারা যেন কাজটা করতে পারে, তারা যেন থেমে না যায়। কেননা তারা যদি থেমে যায় ওই অবস্থায়, তাহলে তাদেরকে কিন্তু নেক্সট টাইম আর জাগানো সম্ভব হবে না, সেটা জেগে জেগে ঘুমানোর মতো হবে। আর লেখক পরিচিতি এখানে খুবই জরুরি। কাজী নজরুল ইসলাম তোমরা জানো, গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় কবি যেহেতু। তো এনার জন্মসাল এটা লাগবেই, এগুলো নৈবেত্তিকে আসে 1899 খ্রিস্টাব্দের, ইংলিশে, হ্যাঁ, 24শে মে। আর বাংলা সালটাও মনে রাখতে হবে, 1306 বঙ্গাব্দের, মানে বাংলা সালের 11ই জ্যৈষ্ঠ। বর্ধমান জেলার
আসানসোল মহকুমার চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে, বিশ্ববিদ্যালয় না, বিদ্যালয়ের পড়াশোনা মানে স্কুলও কিন্তু পাশ করেনি। দেখো, অথচ কি গড গিফটেড তার যে তাদের লেখাই আমরা এখন কঠিন বলে পড়ছি, অথচ প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাই নেই। যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রেও তাই হয়েছে, বড় বড় মহৎ ব্যক্তিরা আসলে গড গিফটেড এরা। তিনি বিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি দশম শ্রেণীর ছাত্র থাকাকালে, আর খুব অভাবী ছিলেন, গরিব ছিলেন, তোমরা জানো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন, যুদ্ধে অংশগ্রহণ করছে, এবং যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এই সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। তো এটা ভেরি ইম্পর্টেন্ট যে বিদ্রোহী কোন পত্রিকায় প্রকাশিত হয়, তার উত্তর হবে বিজলি। তারপরে তার কোন লেখাটা প্রকাশ হওয়ার পরে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে, উত্তর হবে বিদ্রোহী। আচ্ছা, তার কবিতায় পরাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার এবং শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক মানে যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভালো সম্পর্ক থাকে, এখানে অটাই আসলে ভালো। সাম্প্রদায়িক মানেই হলো দাঙ্গা হাঙ্গামা বা ভালো সম্পর্ক নেই, এরকম বুঝতে হয়। আচ্ছা, কবিতা তার সব ক্ষেত্রেই তার অবদান ছিল। এটা গেল। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং সাহিত্য সাধনায় তার ছেদ ঘটে, মানে সমাপ্তি ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয় কলকাতা থেকে। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন, একটা ডিগ্রি দেওয়া হয় তাকে, ডক্টর অফ লিটারেচার। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তো অনেকগুলো প্রশ্ন এখানে। তো তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিল্লোল, চক্রবাক। উপন্যাস হলো মৃত্যু ক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থ হলো ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ এগুলো আসে যে নিচের কোনটি প্রবন্ধ গ্রন্থ, নিচের কোনটি নাটক, তাই না? তাহলে যুগবাণী, রুদ্রমঙ্গল। আর নাটক হলো ঝিলিমিলি, অনেক আছে এখানে, কিছু দেওয়া হয়েছে। তারপরে আলেয়া, মধুমালা ইত্যাদি। 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এটাই ছিল আমাদের এই গল্পের মূল বিষয়। তো আমরা এখন একটু জাস্ট গাইড দেখে আমরা একটু নৈবত্তিকগুলো একটু সলভ করতে চাচ্ছি, যাতে করে এই অধ্যায়টা পুরোদমে আমাদের শেষ হয়ে যায়। তো ভাবকে রূপ দেয় কে, প্রথম কোশ্চেনটা ছিল। তাহলে ভাবকে রূপ দেয় কে? কাজ। এটা দেখো JSC 18 সালে আসছিল কিন্তু রাজশাহী বোর্ডে। ভাব ও কাজ রচনার লেখক ভাবকে কার দাস করতে বলেছেন? তাহলে কাজের, মানে কার্যের। আচ্ছা, ভাবকে কাজে রূপান্তরিত করতে না পারলে ভাবাবেগ কিসের মতো উবে যাবে, মানে উড়ে যাবে? তাহলে এটা হলো ও ডুবে যাবে নাকি উড়ে যায়, খড়ের মতো। খড়ের না, কর্পূরের মতো উড়ে যায়, যেটা আমরা দেখলাম যে ঔষধি একটা জিনিস, যেটা আসলে বাতাসে রাখলেই উড়ে যায়। ভাব এবং কাজ প্রবন্ধে 10 চক্রে ভগবান ভূত, এই প্রবাদ বাক্যের 10 চক্র প্রতীকটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে? তাহলে অসাধু কর্মী যারা, মানে খারাপ লোক, তারা। আচ্ছা, ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেশের উন্নতি এবং মুক্তির জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? তাহলে কাজকে। আচ্ছা, মশগুল এই শব্দটার অর্থ কি? তাহলে মশগুল মানে মগ্ন আর কি, মগ্ন হয়ে থাকা। কি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? কি দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে? তাহলে ভাব দিয়ে মাতিয়ে তুলতে হবে। কাজী নজরুল ইসলাম ভাবকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? তাহলে নিজের মানুষের কল্যাণের জন্য। এটাই হবে মানুষের কল্যাণের জন্য। তো এটা আসলে দেখতে গেলে এখানে অনেকগুলো আছে। আমরা দেখলাম, আমরা গল্পটা যেভাবে পড়লাম তাতে করে কিন্তু এগুলো সবগুলো আমরা আর একটু দেখি। এটা যেমন একটা কোশ্চেন, সাধারণ দৃষ্টিতে ভাব এবং কাজের সম্বন্ধটা কেমন ঠেকে মানে মনে হয়? তাহলে মনে হয় যে নিকট সম্পর্ক। আসলে লেখক বলেছেন যে অনেক কি আকাশ জমিন তফাৎ, মানে বিশাল ফারাক। ভাব এবং কাজের সম্পর্ক স্বাভাবিকভাবে কেমন মনে হয়? স্বাভাবিকভাবে কেমন মনে হয়? তাহলে আকাশ পাতাল তফাৎ, এটা হবে। ভাব এবং কাজের সম্পর্ক স্বাভাবিকভাবে কেমন মনে হয়? স্বাভাবিকভাবে কেমন মনে হয়? তো আমার কাছে মনে হচ্ছিল এটাই অ্যান্সার হবে, মানে স্বাভাবিকভাবে মনে হয় 19-20 পার্থক্য অল্প, কিন্তু আসলে আকাশ পাতাল তফাৎ। তো যাই হোক, এরা ঘ নম্বরটা দিয়েছে। নজরুল ভাবকে কিসের সাথে তুলনা করেছেন? তো এটা হবে পুষ্পবিহীন সৌরভ, মানে ফুল নাই কিন্তু সেন্ট। ভাব এবং কাজ প্রবন্ধে পুষ্পবিহীন সৌরভের মতো বলতে বোঝানো হয়েছে। তো এখানে যেটা হবে ভাবকে। আচ্ছা,
দেশ লেখকের মতে ভাব কি জিনিস? তাহলে অবাস্তব একটা উচ্ছ্বাস। কোনটি সম্পূর্ণরূপে বস্তু জগতের? তো এটা হবে কাজ, মানে কাজটা একেবারেই বস্তু জগতের। ভাবকে বাস্তব রূপ দেয়, হ্যাঁ, ভাবকে বাস্তব রূপ দেয় কাজ। মানুষকে কবজায় আনতে কোথায় ছোঁয়া দিয়ে মাতাতে হয়? তো এটা হলো কোমল জায়গায়, মানে মনের যেটা হৃদয়। আচ্ছা, কাজী নজরুল ইসলাম আমাদের দেশকে কোন নামে বিশেষায়িত করেছেন? তো ভাব পাগল যেটা বলেছিল। তারপরে ভাব দিয়ে মানুষকে মাতিয়ে তুলে কিভাবে কাজ আদায় করে নিতে হয়? তো এটা হবে যত দ্রুত সম্ভব, কারণ ভাবের মাধ্যমে যখনই তারা জেগে ওঠে ওই স্পিডেই করতে হবে। আচ্ছা, ভাব দিয়ে অনুপ্রাণিত সৃষ্টি করে তৎক্ষণাৎ কাজ আদায় করে নিতে না পারলে ভাবাবেগ কিসের মতো উবে যায়? তাহলে কর্পূরের মতো উবে যায়, যেটা বারবার বলেছে। তো এই আমরা আর এটা পড়লাম না। আর তোমরা সৃজনশীলগুলো যখন সলভ করবা দেখবা যে আসলে মূল ভাব বা গল্পের মূল বিষয়টা জানা থাকলে এগুলো লেখা যায়। যেমন অনুশীলনী সৃজনশীল আছে, তুমি স্বপ্নে এই যে কল্পনাগুলো, রাজা হতে পারো, কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্প হতে পারো, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। এখানে বড় হতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে, শুধু কল্পনা করলে হবে না। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়। ক নম্বরে বলা হয়েছে, এটা অনুশীলনী সৃজনশীলী, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? তাহলে তাকে হতে হবে নিঃস্বার্থ, ত্যাগী বা ঋষি। এটা আমরা গল্পে পড়েছি। লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? তো জীবনে মহৎ কিছু অর্জন করার জন্য লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। স্পিরিট বা আত্মার শক্তি মানুষের আসল শক্তি। এই শক্তির বলেই মানুষ জয় করেছে বিশ্বকে। ভাব সাধনার মাধ্যমে প্রাপ্ত উদ্দীপনাকে কাজে রূপ দিতে হলে স্পিরিটকে সঠিক পথে চালনার বিকল্প নেই। কেবল এর মধ্য দিয়েই জীবনে সাফল্য অর্জন করা সম্ভব। এ কারণেই লেখক সবার মাঝে এই শক্তির জাগরণ কামনা করেছেন। গ নম্বরে এগুলো কিছুই না, উদ্দীপকে ভাব এবং কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ পেয়েছে। তো এগুলো সুন্দর লেখা যায় গল্পের বিষয়গুলো, যে কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ প্রবন্ধে যে মূল বিষয়টা ছিল যে ভাব আর কাজের মধ্যে একটা আসমান জমিন ফারাক রয়েছে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হয় যে এই দুটো খুবই রিলেটেড। হ্যাঁ, তারপরে তিনি যেটা বলেছেন যে আসলে ভাবটা প্রয়োজন আছে, কিন্তু সেই ভাবটা এমন হতে হবে সেটা যেন সুপরিকল্পিত হয়, আর মানুষকে ভাবের মাধ্যমে জাগিয়ে তুলে সেই স্পিরিটেই যেন কাজগুলো করিয়ে নেওয়া যায়। যদি তারা আবার কাজ করতে অক্ষম হয়ে যায় ওই সময়টা বা উৎসাহ হারিয়ে ফেলে, তাহলে তাদেরকে আর জাগানো যাবে না। আর এখানে ওই কথাগুলোই ফুটিয়ে তুললেই উদ্দীপকের বিষয়গুলো, যে শুধু কল্পনায় যদি করে যায় কেউ যে রাজা হব, কিন্তু পরিশ্রম না করে, হ্যাঁ, সে যদি কি বলে লেখাপড়া না করে, সঠিকভাবে মানুষ না হয়, তাহলে কিন্তু শুধু এই কল্পনা বা ভাব দিয়ে কোনো কাজ হবে না, এই বিষয়টি। আর ঘ নম্বরে ছিল, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ এবং জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়। বক্তব্যটি ভাব, এটাও সুন্দর একই বিষয়, তাই না? এগুলো আসলে লেখার তোমাদের ক্যাপাসিটি বিল্ড করতে হবে, এগুলো মুখস্থ করার কিন্তু কিছু নেই। মূল গল্পটা পড়ে তাই সেটার যে ভাবটা বুঝলা, আর এই উদ্দীপকের যে ভাবটা আছে, দুটোর একটা সমন্বয় করে দিতে পারলেই আসলে কিছুই না। এগুলো সৃজনশীল কোনো বিষয় না। সো এগুলো আমরা গাইডে দেখলে অনেকগুলো আছে, এগুলো সলভ করা আসলে তোমরা জাস্ট এমনি পড়বা, কিন্তু মুখস্থ করার কিছু নেই, বুঝে বুঝে একটু পড়লেই হবে। এটাও বোধহয় অনুশীলনী সৃজনশীল সম্ভবত, নাকি দেখি অনুশীলনীতে একটা না দুটো আছে, না অনুশীলনীতে একটাই ছিল, এটা জেএসসির একটা কোয়েশ্চেন, আমরা জাস্ট একটু দেখে নেব। ঢাকা বোর্ড 18 সালে আসছে, কুমিল্লা বোর্ড 18 সালে আসছে। তো দেখি একটু, দুইটা এখানে দৃশ্যকল্প দেওয়া আছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, একটা কবিতা। কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, এটা একটা। আর দৃশ্যকল্প 2, নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তারে কেবা, সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দেই, কেননা কলেরা যেহেতু ছোঁয়াছে, না হয় দিলাম, অভাগা দেশের হইবে কি, বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারদিক। মানে আমি যদি মরে যাই দেশের কি হবে, আমার বেঁচে থাকা দরকার, এরকম একটা মানে স্বার্থপরতা। তাহলে কোন বিষয় বিবেচনা করে কাজে নামলে উৎসাহ অনর্থক নষ্ট হবে না? তাহলে কাজের সম্ভাবনা অসীম, মানে সম্ভাবনাটা অনেক আছে, এইরূপ ভাবনা প্রথমে বিবেচনা করে কাজে নামলে অনর্থক সময়টা নষ্ট হবে না। 10 চক্রে ভগবান ভূত, ভাব এবং কাজ প্রবন্ধে লেখক কেন এই কথাটা বলেছেন?
তো অসাধু ব্যক্তিদের প্ররোচনায় যথার্থ যে ভালো লোকও আছে, কর্মীও আছে, সেও লক্ষ্যচ্যুত হয়ে যেতে পারে, এই বিষয়টা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভাব এবং কাজ প্রবন্ধে বলা হয়েছে ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা বা নেতৃত্ব ছাড়া মানুষকে জাগানোর চেষ্টা করলে ভালো উদ্যোগও নষ্ট হয়ে যেতে পারে। কারণ কাজের যথার্থ পরিকল্পনা না থাকলে লোকে নিরুৎসাহিত হয়ে কাজের উদ্যোগ নষ্ট করে ফেলে। এই সুযোগে ত্যাগের মুখোশ পরা যেগুলো অসাধু লোক, কিছু কর্মী সৎপথের কর্মীদের বিরুদ্ধে সাধারণ মানুষের মনকে বিষিয়ে তুলতে পারে। কেননা বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভব তখন সম্ভব হয়ে যায়, যেটা 10 চক্রে ভগবান ভূত বলা হয়েছিল, এই বিষয়টাই। গ নম্বর হলো দৃশ্যকল্প 2 ভাব ও কাজ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যকে ধারণ করেছে, মানে 2 নম্বর দৃশ্যপট দেখি আমরা। তো ভাব এবং কাজ প্রবন্ধে উল্লেখিত মানুষের কল্যাণের পরিবর্তে যদি খারাপ দিকটা, নিজের স্বার্থ সিদ্ধির বিষয়টি ধারণ করেছে এটা। কাজী নজরুল ইসলামের ভাব এবং কাজ প্রবন্ধে ভাব এবং কাজের স্বরূপ বর্ণিত হয়েছে। ভাব এমন একটা বিষয় যা কর্মের মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে। ভাবকে জাগিয়ে তুলতে হবে, এই একই কথা দেখো, মানুষের কল্যাণের জন্য নিজের স্বার্থে ইউজ করা যাবে না, অপরপক্ষে কাজের মধ্য দিয়ে মানুষ তার লক্ষ্য অর্জন করে। এখানে কিন্তু একটা স্বার্থপরতার বিষয় ছিল। ভাইয়ের কলেরা হয়েছিল, তাকে দেখাশোনার জন্য বলা হয়েছিল, কিন্তু সে বলেছিল যে আমি যদি মারা যাই তাহলে দেশের কি হবে, মানে একটা স্বার্থপরতার বিষয়টা ঘটে উঠেছে। আচ্ছা, উদ্দীপকের নন্দর মধ্যে প্রবন্ধে উল্লেখিত ভাবের বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, তার মধ্যে কর্মের স্পৃহা সৃষ্টি হয়নি, তাই ভাব তাকেও সাময়িকভাবে আবেগী করে তুলল, লক্ষ্য পূরণ করার প্রত্যয়ে পেছনে রয়েছে। এরকম ভাব মানুষের উৎসাহ উদ্দীপনাকে নষ্ট করে ফেলে, এই বিষয়টা। আর ঘ নম্বরে ছিল দৃশ্যকল্প 1-এর আহ্বানী ভাব এবং কাজ প্রবন্ধের লেখকের, এটা তো খুবই সুন্দরভাবে লেখা যায় যে এটা একটা কবিতাই, যে আমাদের দেশে এরকম ছেলে কবে হবে যে মুখে মুখে বড় কথা বলবে না, কাজেই বড় হবে। তো ভাব ও কাজ গল্পেও কিন্তু একই বিষয়ে ফুটিয়ে তোলা হয়েছে, এই দুটোর একটা সমন্বয় করে দিলেই হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতগুলো সৃজনশীল আসলে এইভাবে আলোচনা করা ভিডিওতে সম্ভব না। তো গল্পটা ভালো করে বুঝলে আর লেখার তোমাদের ক্যাপাসিটি অর্জন করলে যে কোনো সৃজনশীলই লেখা সম্ভব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।